হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটি বিষয়ে আলাপ করব। এই বিষয়টি হচ্ছে অ্যানাপ্লাজমা। অ্যানাপ্লাজমা সম্বন্ধে আমাদের দেশের খামারিদের এবং আমাদের দেশের ডাক্তারদের, বিশেষ করে প্রান্তিক ডাক্তারদের তেমন কোনো অভিজ্ঞতাই নাই। তবে এই অসুখটি আমাদের দেশে কিন্তু ব্যাপকভাবে চালু আছে এবং এই অসুখটা বেশিরভাগ উন্নত জাতের গাভী, অর্থাৎ বিদেশি যে গাভীগুলা সেইগুলোতে বেশি হয় এবং তাদের বাচ্চা কাচ্চা সহ পরবর্তী প্রজন্মে এটা ছড়ায় যাচ্ছে। এই সম্বন্ধে অভিজ্ঞতা না থাকার কারণে আমাদের দেশের প্রচুর গাভী নষ্ট হচ্ছে এবং বেশি দুধের গাভী হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে, বকনা অসুস্থ হয়ে যাচ্ছে এবং এটা চিকিৎসার অভাবে দিনে 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 মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। তো আমি চেষ্টা করব এই অ্যানাপ্লাজমা সম্বন্ধে আপনাদেরকে একটি বিশেষ সম্যক জ্ঞান দেওয়ার জন্য। তবে ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা কথা বলি যে আমি শুধু ভিউয়ের জন্য আমার এই চ্যানেলটি চালু করি নাই। আমি চ্যানেলটি চালু করেছি যাতে আমাদের দেশের জনগণের উপকার হয় এবং ডাক্তাররা কিছু শিখতে পারে। তো সেইভাবে আমি ডিটেলস অ্যানাপ্লাজমা সম্বন্ধে আমি জানাবো। আমার যে অভিজ্ঞতা আছে, আমি রংপুরে দীর্ঘদিন প্র্যাকটিস করতেছি এবং অ্যানাপ্লাজমার থ্যালিটা নিয়ে এই প্র্যাকটিসের যে অভিজ্ঞতাগুলি আপনাদেরকে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তবে আজকে আমি প্রাথমিকভাবে যে অ্যানাপ্লাজমা নিয়ে কথা বলতেছি সেটা সংক্ষেপে জানাচ্ছি যে অ্যানাপ্লাজমা চেনার কয়েকটি উপায় আছে। এই চেনার উপায়গুলি আমরা যদি বুঝতে পারি প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ অ্যানাপ্লাজমাটা একটা 3 মাসের বাছুর থেকে শুরু করে বয়স্ক গরুতে হয়। তবে ছোট গরুতে কিন্তু এই লক্ষণগুলা সবাই বুঝতে পারে না। সব লক্ষণ ভালো আছে, কিন্তু কয়েকটি লক্ষণ দেখে কিন্তু আমরা যদি বুঝতে পারি তাহলে প্রাথমিক পর্যায়ে যদি আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি তাহলে কিন্তু এটাকে আমরা 100% মুক্ত করতে পারি। এই কারণেই আমি আমার যে আজকের যে শিরোনাম দিয়েছি যে অ্যানাপ্লাজমা 100% ভালো হয়। তো আমরা প্রথমে লক্ষণগুলো বলি। লক্ষণগুলো হচ্ছে, প্রথম লক্ষণ হচ্ছে যে একটা গবাদি পশু দেখা যাবে যে দিনে 3 থেকে 5 বার কাশি দেবে, সামান্য একটু করে কাশি দেবে, এর বেশি দেবে না। তবে বেশি আক্রান্ত হলে এই কাশির পরিমাণটা বাড়তে পারে। নাক দিয়ে সর্দি আসবে, এটা ঠিক বোঝা যাবে না নাক দিয়ে সর্দি আসতেছে, কিন্তু দেখা যাবে যে পশুটি মাঝে মাঝে তার নাক চাটতেছে, মাঝে মাঝেই তার নাক চাটতেছে, তাতে আমরা বুঝতে পারি যে এর নাক দিয়ে সর্দি আসতেছে। হঠাৎ দেখা যাবে যে একটা গরু, আমার সুস্থ পশু, হঠাৎ দেখা যাচ্ছে যে 4টা পায়ের মধ্যে যে কোনো একটা গিঁট ফুলে গেছে এবং ব্যথা হচ্ছে, এবং এই ব্যথাটা কোনো রকম অ্যান্টিপাইরেটিক বা ব্যথানাশক ওষুধ দিয়ে আমরা এটাকে সারাতে পারবো না। দেখা যাবে যে আমরা দিলাম কিন্তু সারতেছে না, তাহলেই আমাদের বুঝতে হবে যে এটা অ্যানাপ্লাজমা হতে পারে। এছাড়া দেখা যাবে যে আস্তে আস্তে গরুটার খাদ্যে অরুচি হচ্ছে এবং সেই অরুচিটা এইরকম যে হয়তো খড় খাবে, ভুসি খাবে না, অথবা ভুসি খাবে, খড় খাবে না, এবং একসময় দেখা যাচ্ছে দুটাই বেশি খাচ্ছে না এবং গরু আস্তে আস্তে শুকাতে থাকবে। গরমের সময় মুখ দিয়ে প্রচুর লালা ঝরবে এবং এই লালাটা এমন হবে যে খুরা রোগে যেমন লালা পড়ে সেরকম লালা হবে। ঘন ঘন নিঃশ্বাস নেবে, অর্থাৎ এই রোগটা আমাদের রক্তবাহিত রোগ, আরবিসিকে অ্যাটাক করে। গরুর শরীরের আরবিসিগুলো ভেঙে যায়, যার ফলে পশু অক্সিজেন ক্যারি করতে পারে না, যার ফলে তার ঘন ঘন নিঃশ্বাস নেবে। আর আরেকটা কি, যে এই হাঁপাতে থাকবে, দেখা যাচ্ছে খুব গরম হচ্ছে, লালা ঝরতেছে এবং হাঁপাচ্ছে, এবং এই সময় খামারিরা কি করে, গরুকে গোসল করায় দেয়। দেখা যাচ্ছে সুন্দর করে 10 মিনিট গোসল করালে এই হাঁপানিটা কমে গেল। এই একটা লক্ষণ আপনাদের জানতে হবে। তাপমাত্রা এখানে বেশি পায়। প্রাথমিক অবস্থায় অনেক সময় আমরা তাপমাত্রা বুঝতে পারবো না, কিন্তু যখন এই রোগটার প্রাদুর্ভাব বেশি হবে তখন তাপমাত্রা বেশি হবে, এবং এই তাপমাত্রা বিকাল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বেশি দেখা যাবে, এবং এই তাপমাত্রাটা 104 থেকে 106 বা 7 পর্যন্ত হতে পারে। আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকবে, ক্ষীণ হতে থাকবে এবং দুগ্ধ প্রোডাকশন কমে যেতে থাকবে। এই ধরনের পশুর যেগুলো গাভী, বয়স্ক গাভী, তাদের দেখা যাবে যে দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দুধ প্রোডাকশন কমে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ঘন ঘন ম্যাস্টাইটিস হচ্ছে। একটা ম্যাস্টাইটিস হইলো, ভালো হইলো, 3 থেকে 4 দিন 5 দিন যাওয়ার পর আবার হচ্ছে, এটা ভালো হইলো আবার হচ্ছে, আবার কোনো কোনো সময় দেখা যাবে যে ম্যাস্টাইটিসটা ভালোই হচ্ছে না। আর গাভীর আর একটা জিনিস, যে বেশি আক্রান্ত হইলে গর্ভবতী গাভী 7 থেকে 8 মাসের সময় এই বাচ্চাটা নষ্ট করে ফেলবে। তো
এই যে লক্ষণগুলা, এই লক্ষণগুলা এই রোগের কারণে হয়। এই রোগটা একটি কিন্তু আমাদের প্রোটোজোয়াল ডিজিজ, এটা হচ্ছে ব্লাড প্রোটোজোয়াল ডিজিজ। এই প্রোটোজোয়াগুলি রক্তের মধ্যে থাকে এবং সেখানে একটা জীবনচক্র তৈরি করে। আমরা এরপর চিকিৎসায় আসব, তবে চিকিৎসায় আসার আগে এই রোগ সম্বন্ধে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। এই রোগটা অত্যন্ত অদ্ভুত একটা রোগ। এই রোগে উকুন, আঠালি, মশামাছি এবং ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু এই রোগটা ছড়ায়। যে পশুর আছে সেই পশুর আশেপাশে যে গরুগুলা থাকে তারা খুব রিস্কে থাকে এবং তাদের মধ্যে ছড়ায় যায়, 2-3 মাসের মধ্যে তাদের মধ্যে ছড়ায় যায়। আর রোগটা এমন, বিদেশে বিভিন্ন দেশে এই রোগটি ভালো হবার কোনো রেকর্ড নাই। তারা এটাকে থামায় রাখে, অর্থাৎ এটাকে কোনো রকমে আটকায় রাখে। তো আমাদের দেশে এই রোগটা বেশ ব্যাপকভাবেই হয়েছে, কিন্তু আমাদের যে দেশীয় গরু, এই দেশীয় গরুতে কিন্তু আমরা এটা অতটা বুঝি না। এই রোগটা, এই অ্যানাপ্লাজমা রোগটা গাভীর হইতে পারে, অর্থাৎ গবাদি পশুর হইতে পারে, মহিষের হইতে পারে, ছাগলেরও হইতে পারে, ভেড়ারও হইতে পারে। তবে ছাগল ভেড়া ছোট প্রাণী, এগুলোকে নিয়ে আমরা অতটা চিন্তা করি না। আর আমাদের দেশে মহিষ কম, মহিষ নিয়েও চিন্তা করি না। তবে আমরা গরু নিয়ে চিন্তা করি। তো গরুর ক্ষেত্রে এই রোগটা আমাদের আগে বুঝতে হবে যে কিভাবে এই রোগটা ছড়াচ্ছে এবং কিভাবে এই রোগটাকে আমরা প্রতিরোধ করব। এই রোগটা কিন্তু একটা পশুর থেকে আর একটা পশুতে বাচ্চার মাধ্যমে যায়, অর্থাৎ যে বাচ্চাটা দিল, বাচ্চা এই অসুখ নিয়ে কিন্তু চলে গেল। আবার কি হলো, যে গরুটা আছে মশা মাছি তাকে কামড়াইলে আর একটা গরুকে যখন মশা মাছি কামড়াবে তখন এটা পার হতে পারে। ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে নিডিল সিরিঞ্জ দিলাম, এই নিডিলের মাধ্যমে, এই নিডিলটা ধুয়ে বা পরিষ্কার করে না করি বা করলেও অনেক সময় এই নিডিলের মাধ্যমে এটা ছড়াতে পারে। তো কাজেই এটা ছড়াতে পারে। আর এটা পিকুলিয়ার এক জীবনযাত্রা। সেটা হচ্ছে কি, একটা এই যে প্রোটোজোয়াটা একটা ব্লাড সেলের মধ্যে ঢুকে যায়, ব্লাড সেলের মধ্যে ঢুকে যায় এবং সেখানে 28 দিন এই ব্লাড সেলের মধ্যে থাকে। এই ব্লাড সেলের মধ্যে যত সময় থাকবে তখন আমরা যে কোনো ওষুধ যদি ব্যবহার করি, কোনো রকম ওষুধে এই প্রোটোজোয়াকে আমরা মারতে পারি না। এই প্রোটোজোয়াটা কি করে, সেখানে একটা লাইফ সাইকেল তৈরি করে এবং এই লাইফ সাইকেলটা 28 দিনে তারা বংশবৃদ্ধি করতে করতে কমপক্ষে 30টা হয়। 30টা হয়ে তারা কিন্তু 28 দিন পর সেই আরবিসিটাকে ভেঙে বের হয়ে আসে। বের হয়ে এসে তারা ব্লাড স্ট্রিমে থাকে এবং এখানে থাকে 10 দিন। 10 দিন তার শারীরিক কিছু পরিবর্তন তৈরি করার পর আবার 30টা নতুন সেলের ভিতর ঢুকে যায়। এইভাবে তারা কিন্তু বংশবৃদ্ধি করে এবং এইভাবে তারা সেল ডিস্ট্রাকশন করে। আর যতক্ষণ তারা সেলের মধ্যে থাকে ততক্ষণ আমরা তাদেরকে মারতে পারি না। কাজেই এই চিকিৎসাটা একটু দীর্ঘ সময় ধরে করতে হয়। এই জন্য এই চিকিৎসা একটু ব্যয়বহুল এবং এটা দীর্ঘস্থায়ী। আর এক্ষেত্রে আমরা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধ আমরা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ অক্সিটেট্রাসাইক্লিন ছাড়া এই অসুখটাকে দমন করা যায় না। আর আপনারা জানেন যে এই ওষুধটি ব্যবহার করলে পশুর দেহে কষ্ট হয়, ফুলে যায়, ব্যথা হয়। এই জন্য আমরা বারবার কিন্তু এটাকে ব্যবহার করতে কষ্ট হয়, কিন্তু তবুও আমাদের এটা করতে হবে, কারণ অসুখটাকে আমাদের নির্মূল করতে হবে বা এটাকে দমন করতে হবে। সেক্ষেত্রে আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই চিকিৎসায় আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এবং ইমিডোকার্ব জাতীয় একটা ওষুধ ব্যবহার করতে হবে। আমরা প্রথমে কি ব্যবহার করব, যে অ্যান্টিহিস্টামিন, অর্থাৎ অ্যাস্টাভেট, হিস্টাভেট, হেনাসিন বা এই গ্রুপের ওষুধ আমরা ব্যবহার করব। কতখানি, 15 থেকে 20 ml, অর্থাৎ গরুর সাইজ অনুযায়ী আমরা ব্যবহার করব। এবং এটা কোন দিন করব, যে দিন আমরা এই ওষুধগুলো প্রয়োগ করব সেই দিন আমাদের অ্যান্টিহিস্টামিন প্রতিদিন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে প্রথম দিন, 9ম দিন, 14তম দিন, 18তম দিন এবং 27তম দিন। এই কয়েকটি দিনে আমাদের কিন্তু ওষুধগুলো ব্যবহার করতে হবে, কিন্তু সব ওষুধ না। আর এর সাথে সাথে সহযোগী হিসাবে আমরা অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করব, যেটা ব্যবহার করব ইমিডোকার্ব আমরা যেদিন দেব। তো আমরা ইমিডোকার্ব এখানে আমরা 2 দিন দেব এবং সেই 2 দিনের জন্য আমরা প্রথম দিন এবং 14তম দিনে আমরা এটা মাংসে দেব 10 থেকে 20 ml। এই অ্যাট্রোপিন সালফেটটা আমরা দেব কেন, যে ইমিডোকার্ব ব্যবহার করলে প্রচুর স্যালাইভেশন হয়, অস্থির হয়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ছটফট করে, যার ফলে এটা বন্ধ করার জন্য আমরা কিন্তু সহযোগী ড্রাগ হিসেবে অ্যাট্রোপিন সালফেটটা ব্যবহার করব। এরপর আমরা ব্যবহার করব ইমিডোকার্ব। ইমিডোকার্ব এমন একটা ওষুধ, এই ওষুধটা কিন্তু এই পশুগুলা, এই জীবাণুগুলোকে মারতে পারে না, কিন্তু জীবাণুগুলা যখন এই রক্তের মধ্যে চলে আসে,
আরবিসি ভেঙে যখন রক্তের মধ্যে চলে আসে তখন তাদের তাদের যে জৈবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে বাধা দান করে, যার ফলে তারা এই সেলের মধ্যে ঢুকতে পারে না। তখন আমাদের অক্সিটেট্রাসাইক্লিন এবং আমাদের দেহের যে ডিফেন্স মেকানিজম এই এই সেলগুলি এই সেলগুলোকে নষ্ট করে, এটা আমাদেরকে সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু ইমিউনোকার্ব এমন একটি করোসিভ মেডিসিন যেটা আমরা বেশি ব্যবহার করতে পারি না, অর্থাৎ বারবার ব্যবহার করতে পারি না। বারবার ব্যবহার করলে আমাদের লিভারের অনেক ক্ষতি হয়, এবং লিভার ক্ষতি হয়ে গেলে এমন সময় দেখা যায় যে আমরা দেখছি কোনো কোনো ডাক্তার ব্যবহার করে, প্রথম দিন ব্যবহার করলো, 48 ঘন্টা পর আবার ব্যবহার করলো, 48 ঘন্টা পর আবার ব্যবহার করলো। দেখা যাচ্ছে 3বার যদি এই ওষুধটা ব্যবহার করা হয় তাহলে গরু একদম খাওয়া বন্ধ করে দেয়, লিভার ড্যামেজ হয়ে যায় এবং সেই গরু মৃত্যুর মুখে পতিত হয়। কাজেই আমরা ইমিডোকার্ব বেশি ব্যবহার করব না, আমরা প্রথম দিন ব্যবহার করব এবং 14তম দিনে ব্যবহার করব। আর আমরা যেটা বেশি ব্যবহার করব সেটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। এক্ষেত্রে অক্সিটেট্রাসাইক্লিন আমরা গ্যাপ দিয়ে ব্যবহার করতেছি। এর কারণ হচ্ছে যে এই জীবাণুগুলি মারবে এই অক্সিটেট্রাসাইক্লিন, কিন্তু এই যে জীবাণুগুলো যেটা বের হয়ে আসতেছে তারা কিন্তু 10 দিনের মধ্যে আর সেলের মধ্যে ঢুকতে পারতেছে না। কাজে আমাদের প্রতিদিন কিন্তু অক্সিটেট্রাসাইক্লিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। সেই কারণে আমরা প্রথম দিন অক্সিটেট্রাসাইক্লিন দেব, 7ম দিনে দিব, 14তম দিনে দিব এবং 21তম দিনে দিব এবং 28তম দিনে দেব। যদি আমরা এইভাবে এই শিডিউল অনুযায়ী ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের যে প্রোটোজোয়াগুলি বের হয়ে আসবে সবগুলোকে আমরা মারতে পারবো এবং পশুকে আমরা 100% রোগমুক্ত করতে পারবো। তো এইভাবে আমরা যদি ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা ইট্রাসিন অথবা রেনামেসিন 100 অথবা রেনামেসিন এলে প্রথম, 9ম, 18তম এবং 27তম দিনে আমরা ব্যবহার করব মাংসে ব্যবহার করে যদি দেখা যাচ্ছে খুব ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ব্যথানাশক হিসাবে আমরা ব্যথানাশক ওষুধ দিতে পারি, তাহলে পশু আরামে থাকে। তো দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে আমাদের মেন চিকিৎসা। এবং এই চিকিৎসার পাশাপাশি গর্ভবতী গাভী, যেমন এই চিকিৎসাটা আমরা 6 মাস গর্ভবতী গাভীকে দিতে পারবো, কিন্তু 6 মাসের উপর হলে আমাদের তখন অন্য পন্থা অবলম্বন করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখাবো। এবং ছোট বাছুরের ক্ষেত্রে আমরা হয়তো ইমিডোকার্ব ব্যবহার না করে শুধু রেনামাসিন দিয়ে ব্যবহার করতে পারবি, সেক্ষেত্রে আমরা এটাও দেখাবো। আর এই রোগে আপনারা জানেন যে এই রোগে আরবিসিকে প্রচুর ড্যামেজ করে এবং গরু খুব দুর্বল হয়ে যায়, গরু খুব কাহিল হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু যাতে রক্ত খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং এই আরবিসিগুলো ভাঙার ফলে বডি কিন্তু ক্যালসিয়াম ধরে রাখতে পারে না, সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ধরে রাখার জন্য আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেব এবং রক্ত বৃদ্ধির জন্য আমরা ভিটামিন B12 দেব। ভিটামিন B12 যেমন লিভারকে সতেজ রাখে তেমনি শরীরের রক্ত তৈরিতে সাহায্য করে। এই জন্য আমরা ক্যালসিয়াম হিসেবে ক্যালপোভিট পাউডার আছে এবং অন্যান্য তরল ক্যালসিয়াম আমরা খাওয়াতে পারি। ভিটামিন B12 হিসেবে ভাইম ক্যালামিন একটা সুন্দর ওষুধ পাওয়া যায়, এটা ব্যবহার করতে পারি, অথবা যে কোনো ক্যালসিয়াম যে কোনো বিউটাফসফেন গ্রুপ ব্যবহার করতে পারি। এবং আরেকটা কি যে এই প্রোটিনের দরকার, গরুর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, তার প্রোটিন দরকার, প্রোটিন লস হয়ে গেছে, লসের জন্য প্রোটিন সিনথেসিসের জন্য আমরা অ্যামিনো অ্যাসিড ব্যবহার করব। অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা ভাইম ড্যাম সহ ব্যবহার করব বা যে কোনো তরল অ্যামিনো অ্যাসিড ব্যবহার করতে পারি। আর লিভার যেহেতু এখানে এফেক্ট হচ্ছে, বিভিন্ন ওষুধ আমরা ব্যবহার করতেছি এবং ইমিডোকার্ব ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমরা লিভার টনিকও ব্যবহার করতে পারি, কারণ লিভার সর্বশক্তির মূল। লিভার যদি খারাপ থাকে তাহলে পশু ভালো থাকে না। সেক্ষেত্রে আমরা লিভার টনিক হিসেবে আমরা ব্রোমিক্স, হিপাটন গোল্ড বা হিপাটোভেট বা যে কোনো একটি সুন্দর গ্রুপের একটা লিভার টনিক ব্যবহার করতে পারবো। তো এই পর্যন্ত আজকে আমরা আপনাকে জানাচ্ছি। তবে আমি যে ভিডিওগুলো জানাচ্ছি এটা ভিউয়ের জন্য নয়, আপনারা মনে রাখবেন ভিউয়ের জন্য নয়, এটা আপনাদের জানার জন্য, বোঝার জন্য। আর এই কারণে আপনারা আমার এই ভিডিওগুলি সাবস্ক্রাইব করবেন, তাহলে একের পর এক ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনাদের একটা অভিজ্ঞতা হবে। আর অভিজ্ঞতা হলে আমাদের দেশের গবাদি পশু, যে পশুর উপর আমরা নির্ভর করতেছি, বেশি দুধের পশু, 20 লিটার, 25 লিটার, 30 লিটার দুধের গাভী, এবং এদেরই অ্যানাপ্লাজমা হয়। এবং আমার যে একটা ধারণা, রংপুরে যে আমি যে অসুখগুলো পাই, সেক্ষেত্রে আমরা দেখি যে 60 to 70% গরুর, এই বিদেশি গরুরই কিন্তু এই অ্যানাপ্লাজমা আছে। তো অ্যানাপ্লাজমা নিয়ে বিশদভাবে আমরা পরবর্তী ভিডিওতে আলাপ করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।